নমস্কার, হাল্লা বলের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নেই অক্সিজেন পরিষেবা। বহুবিধ চেষ্টার ফলেও মিটছে না অ্যাম্বুলেন্স। ভুল চিকিৎসায় মৃত্যু করোনা রোগীর। পুলিশের জালে 3 নেশা কারবারি ঘটনা বাগমা থানাধীন করইমোড়া বাগবাসা সড়কে। মহালয়া বিশ্বকর্মা পুজোর দিনে প্রাতঃভ্রমণ ও রাস্তাঘাটে পার্কে ভিড় জমানোর ক্ষেত্রে বিধি নিষেধ প্রশাসনের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন এসপি মহোদয়। লরি থেকে ছিটকে পড়ে ভারী পাইপ চাপায় মর্মান্তিক মৃত্যু শ্রমিকের। চাঞ্চল্যকর ঘটনা আগরতলা নন্দননগরে। সংবাদ বিস্তারিত। লরি থেকে পাইপ আনলোড করতে গিয়ে ভারী পাইপ চাপায় মৃত শ্রমিকের। চাঞ্চল্যকর এই মৃত্যুর ঘটনা রাজধানী নন্দননগর ডিডব্লিউডি অফিস চত্বরে। মৃত শ্রমিকের নাম সঞ্জয় রুদ্র পাল। লরি থেকে ভারী পাইপ আনলোড করতে গিয়ে পাইপ চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক শ্রমিকের। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে রাজধানী নন্দননগরের ডিডব্লিউডি অফিস চত্বরে। মৃত শ্রমিকের নাম সঞ্জয় রুদ্র পাল। ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী সঙ্গে থাকা শ্রমিক গৌতম বসু জানিয়েছেন, ঘটনাটা পাইপ লুট আসছিল, তারা নিচেতে দুজনে এই শিকলটা খুলতে আসছিল। এমন সময় আমরা গাড়ির এই পাশের থেকে আমরা 4 জন একসাথে আসছিলাম। এই পাশের থেকে আমরা দুজনের দিকে এসেছি জল খাওয়ানোর লেগে। জল খাইতে এসেরা জল পুরা এসেরা জল খাইয়ে আমরা ডাক দিছি। এর নাম হচ্ছে সঞ্জু। বলছি সঞ্জু জল খাইয়ে যাও। এমন সময় তার লোকের থেকে একজনে ডাক দিছে, এই ফেরে আছে। এমন সময় পাইপও ফেরে আছে সব। তখন চিল্লি দিছে পর আমরা গিয়ে দেখি এই অবস্থা। এরপরে চিল্লি করে অফিসের মধ্যে জানাইলাম। এদিকে আরও কাজ করছিল লোক, তারাও জানাইছে। তারাও আইসে দৌড়াদৌড়ি করে তারা দেখছে। দেখার পর তো কোনো ব্যবস্থা নেই। তারপর অনেকক্ষণ টাইম লাগছে। কতক্ষণ সময় লাগছে? প্রায় ঘন্টার উপরে লেগে গেছে। পরে আরেকটা জিসিপি আইসেরা এইটারে গাড়িটারে আলগে দিয়ে সরাইয়া এরপর জিসিপি দিয়ে পাইপটা সরাই সেটা বাইর করে নিছি। যে সময় উদ্ধার করা হয়েছে তাই নাকি জীবিত আসছিল না মৃত? তখন তো আমি কাছে গেছি না আগেই মারা গেছে। আমরা যা দেখেছি জীবিত এটা তো আমরা ধরতে পারি না। এটা মানে নেবার সময় আমি সাইডে আমি দেখছি না লাশটা, কিন্তু আমরা যে সময় প্রথম হয়েছে তখন দেখছি সময় তখন মারা গেছে। উদ্ধার করতে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীরা। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় জিবি হাসপাতালে। আজকে অনুমান 1টা নাগাদ আমাদের কাছে একটি খবর যায় যে নন্দননগর ডিডব্লিউ অফিস সংলগ্ন স্থানে আপনার একটি লরি থেকে পাইপ নামানোর সময় কয়েকটি পাইপ এখানে যে লেবারের দিনমজুরি কাজ করছিল ওনার নাম সঞ্জয় রুদ্রপালের উপরে পড়ে। তো এটা হতে পারে অসাবধানতাবশত দুর্ঘটনা হয়ে গেছে আর কি। তো পরবর্তী সময়ে আমরা আসলাম এবং ফায়ার সার্ভিস এসে ওনার মৃতদেহ উদ্ধার করে দীর্ঘ 1 ঘন্টার ফাইটিংয়ের পরে ওনার বডি উদ্ধার করে এখন জীবিত পাঠানো। এইদিকে ভারী পাইপের তলা থেকে দীর্ঘক্ষণ চেষ্টার পর মৃতদেহ উদ্ধার হয় সেখানে। পিওর রিপোর্ট হালাবুল। জিবি হাসপাতালে 15% কর্মচারী কাজ করে না। 15% কর্মী কাজ জানে না। মাত্র 70% কর্মচারী দিয়ে কাজ চালাতে হচ্ছে জিবি হাসপাতালের। ফাঁকিবাজি কাজে না জানাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাংসদ প্রতিমা ভৌমিকের। বেহাল স্বাস্থ্য পরিষেবার কারণে গত বেশ কিছুদিন ধরে সংবাদ শিরোনামে স্থান করে নিয়েছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি। রাজ্যবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে কয়েক দফা জিবি হাসপাতাল সফর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বারবার বৈঠক করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। পরিশেষে ব্যর্থ মনোরথে জিবি হাসপাতালের হাল ফেরাতে সাংসদ প্রতিমা ভৌমিককে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক প্রায় প্রতিদিনই জিবি হাসপাতালে ছুটে যাচ্ছেন সাংসদ তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক। দফায় দফায় বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সচেষ্ট হন জিবি হাসপাতালের পরিষেবার মান উন্নয়নে।
বুধবার মুখ খুলেন জিবি হাসপাতালের কর্মসংস্কৃতি নিয়ে। এই প্রসঙ্গে তার অভিযোগ হচ্ছে মাত্র 70% স্বাস্থ্যকর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে জিবি হাসপাতালের। বাদবাকি 30%-এর মধ্যে 15% কর্মী কাজ করে না, 15% কাজ জানে না। তারা শুধু নিজের পার্টিকে দাঁড় করানোর জন্য জিবি হাসপাতালকে ডাম্পিং স্টেশনে পরিণত করেছে। এদিন বিগত দিনের বাম সরকারকেও এক হাত নেন সাংসদ প্রতিমা ভৌমিক। 15% কর্মচারী জীবিত রয়েছেন যারা কাজ করে না, আর 15% কর্মচারী রয়েছে তারা কাজ জানে না। 70% দিয়ে আমরা কাজ করছি। 15% কর্মচারী জীবিত রয়েছেন যারা কাজ করে না, আর 15% কর্মচারী রয়েছে তারা কাজ জানে না। 70% দিয়ে আমরা কাজ করছি। 15% কর্মচারী জীবিত রয়েছেন যারা কাজ করে না, আর 15% কর্মচারী রয়েছে তারা কাজ জানে না। তারা শুধু নিজের পার্টিকে চালানোর জন্য জীবিটাকে 25 বছর একটা ডাম্পিং স্টেশন তৈরি করেছে, আর তাদের পাপ যেটা সেটাকে আমরা পরিষ্কার করছি। 15% কর্মচারী জীবিত রয়েছেন যারা কাজ করে না। এদিকে জিবি হাসপাতালে কর্মসংস্কৃতি এবং বেহাল স্বাস্থ্য পরিষেবার তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক। ফিও রিপোর্ট, হাল্লাবোল। করোনার আবহে দেবশিল্পী বিশ্বকর্মার পুজোর বাজারে চরম মন্দা ভাব। বেচা কেনা এক প্রকার নেই বললেই চলে। দুশ্চিন্তা ও হতাশার সুর মূর্তি ও ফল বিক্রেতাদের মুখে। করোনার আবহে দেবশিল্পী বিশ্বকর্মার পুজোর বাজারে চরম মন্দা ভাব। বেচা কেনা নেহাত কম বললেই চলে। লকডাউনের ধাক্কা এখনো সামাল দিতে পারেননি বহু মানুষ। অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া অনেক মানুষ উৎসাহ হারিয়েছেন দেবশিল্পীর আরাধনাতে, যার প্রভাব আছড়ে পড়েছে বিশ্বকর্মা পুজোর বাজারে। হতাশার সুখ মূর্তি ও ফল প্রসারী বিক্রেতাদের মুখে। লকডাউনের বাজার মনে করেন আগের মতন দাম পাই না। ওখানে মনে করেন যত কত আমরা ব্যস্ত আছি, এরপরে বাজার খারাপ। হ্যাঁ, 250, ওই বড় 600 এমন করে বেশি, এরপরে আর বেতন জানা। আর মূর্তি আবার কমাচ্ছে, অনেক বেশি আনতে পারছি। তো লকডাউনের বাজার কী করুম আমরা, চলতে হইব তো, গরিব মানুষ এইভাবে আছে আর কি। বেচাকিনি নাই, বেচাকিনি কমে, কাস্টমার জুতার মালের দাম বাড়ছে না, মালের দাম কমে যাচ্ছে, আগের দাম হয়ে যাচ্ছে, বুঝছেন না, রেট কমে। বেচাকিনি তো কাস্টমারই এসেছে না, কাস্টমারের না বেচাকিনি হইতো, বাজার পুরা খালি, বেচাকিনি হইতো, দুধ বানাইলে না বেচাকিনি হইতো। আমরা তো বেরিয়েছি, কাস্টমাররা আসে, মাল সবাই দোকান সবাই, কাস্টমার নাই লেগে যাবো, আমরা কষ্ট করে প্রবলেম লাগতেছে না, বুঝুন না, করোনার লিগে তো আমার মতো যাইতেছে না, কাজকর্ম নাই মানুষের নিজের শ্রমিকের কাজকর্ম থাকতে দিলে না, আমরা বেচাকিনি হইল না, শ্রমিকের কাজকর্ম না হলে তো বেচাকিনি হইতো না। এদিকে এবছর অতিমারি ভাইরাস কোভিড-19 কারণে বড় বড় মূর্তি তৈরি করা থেকে বিরত থেকেছেন মৃৎশিল্পীরা। কমে গেছে ছোট মূর্তি তৈরির সংখ্যাও। করোনার তাণ্ডবে ভাটার টান দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর আয়োজন এবং পুজোর বাজারে। ফিও রিপোর্ট, হাল্লাবোল। করিয়ামোড়া থেকে বগারভাষা রাস্তার মাঝখানে 3 নেশা কারবারিকে আটক করেন বাগমা থানার ওসি সুশান্ত দেব। প্রায় 500 গ্রাম গাঁজা ও 230টি নেশার ট্যাবলেট আটক করা হয়। আবারও গোপন সংবাদের ভিত্তিতে 3 নেশা কারবারিকে আটক করল বাগমা থানার পুলিশ কর্মীরা মঙ্গলবার রাত 8টা থেকে 8:30 নাগাদ। বাগমা থানার ওসির কাছে এক গোপন সংবাদ আসার সাথে সাথে বাগমা থানা ওসি সুশান্ত দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উৎপেতে বসে থাকেন করিয়ামোড়া থেকে বগারভাষা রাস্তার মাঝখানে। যখন 3 নেশা কারবারি একটি অটো নিয়ে আসে, সাথে সাথে আটক করেন বাগমা আউটপোস্টের ওসি। ওই 3 নেশা কারবারি থেকে প্রায় 500 গ্রাম গাঁজা এবং 230টি নেশার ট্যাবলেট আটক করেন ওসি সুশান্ত দেব। 3 নেশা কারবারি হলেন রমজান আলী, সাবিক হোসেন, গৌতম দত্ত। পরবর্তী সময় 3 নেশা কারবারিকে বুধবার সকালে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসলে সেখান থেকে প্রথমে মেডিকেল টেস্ট করার পরে উদয়পুর আদালতে তোলা হয় 3 নেশা কারবারিকে।
পরিয়ামরা থেকে বগাবাসা যাওয়ার পথে ওসি বাগমা আউটপোস্টের নেতৃত্বে পুলিশের একটি টিম একটি অটোরিক্সাকে ডিটেইন করে এবং অটোরিক্সার ভেতরে 3 জন লোক অদ্রার বাসিন্দা ওদেরকে ডিটেইন করে এবং ওদের সার্চিং করার পর অটোরিক্সা এবং তাদের পজিশন থেকে 230টি স্পাজমোপ্রক্সিবল প্লাস ট্যাবলেট এবং 500 গ্রামের মতো গাঁজা আমরা উদ্ধার করি। এর ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় আমরা একটা মামলা গ্রহণ করি। 3 জন আসামিকে আজকে মাননীয় আদালতে পাঠানো হবে। কি নাম স্যার তাদের? নাম রমজান আলী, তারপর সাবির হোসেন এবং গৌতম দত্ত। বাড়ি কোথায় যাচ্ছে? উদয়পুর থেকে মানিক সাহা রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যের সাংবাদিকের উপর আক্রমণের ইস্যুতে কুমারঘাটের পাবিয়াছড়া কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস। রাজ্যের সাংবাদিকদের উপর আক্রমণ ক্রমশ বেড়ে চলেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দমিয়ে রাখার অপচেষ্টা চলছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের মতামত তুলে ধরায় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন এক সাংবাদিক। রাজ্যের সাংবাদিকদের উপর ক্রমাগত হামলার প্রতিবাদে বুধবার ঘটনার ধিক্কার এবং নিন্দা জানিয়ে কুমারঘাটে প্রতিবাদ কর্মসূচি করল কংগ্রেস। কুমারঘাট টাউন কংগ্রেস, যুব কংগ্রেস, তপশিলি কংগ্রেসের পক্ষ থেকে কুমারঘাট পাবিয়াছড়া কংগ্রেস ভবনের সামনে হয় এই কর্মসূচি। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক চূড়াচাঁদ শর্মা সহ অন্যান্যরা। কর্মসূচিতে নেতৃত্ব সাংবাদিকদের কাজকর্মের ভূয়সী প্রশংসা করে বলেন, সাংবাদিকরা যখন নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অবিচল, তখন বর্তমান জোট সরকার তাদের ব্যর্থতা আড়াল করতে সংবাদ মাধ্যমকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে, যাতে দুর্নীতি জনসমক্ষে না আসে। এসবের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যে কালো ইতিহাস সৃষ্টি করে যাচ্ছেন বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সম্পাদক। সাংবাদিকের উপর রাজ্যের জেলায় জেলায় ডিস্ট্রিক্টে আক্রমণ হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, বিপ্লব সরকার জবাব তোমায় দিতে হবে। কংগ্রেস, যুব কংগ্রেস, টাউন কংগ্রেস, তফসিল কংগ্রেসের আন্দোলন চলছে। বন্দে মাতরম। তারা এদিন এসব ঘটনায় বর্তমান সরকারকে জবাবদিহি করে দোষীদের শাস্তির দাবিও তোলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যের 22টি ডিগ্রি কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। বুধবার এই ইস্যুতে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মিলিত হন ছাত্র সংগঠন এবিভিপির এক প্রতিনিধি দল। রাজ্যের 22টি ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়ায় নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। এই নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। বুধবার এই সব সমস্যা নিয়ে শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হন শাসক দলীয় ছাত্র সংগঠন এবিভিপির এক প্রতিনিধি দল। এই প্রসঙ্গে প্রতিনিধি দলের সদস্য রিপন দেব জানিয়েছেন, ডিগ্রি কলেজের প্রথম সারির তালিকা প্রকাশ করা হয়, তো ওই তালিকায় দেখা যায় নানা রকম সমস্যা দেখা দিয়েছে। যেহেতু প্রথমবার তালিকা অনলাইনে প্রকাশ হয়েছে, বটতলায় যে 3-4টে কলেজ আছে এই কলেজে নাম আসবে। তো স্যার আমাদেরকে বলেছে যে দ্বিতীয় তালিকার জন্য ওয়েট করার জন্য ছাত্রছাত্রীদেরকে এবং অবশ্যই ফর্ম ফিল আপ করার জন্য। এদিকে শিক্ষা দপ্তর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ক্ষুব্ধ অনেক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ। ইতিমধ্যে মেধা তালিকা প্রকাশ এবং মেধা অনুসারে ভর্তির সুযোগ দানেরও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নেই অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা। ভুল চিকিৎসায় মৃত্যু করোনা রোগীর, গুরুতর অভিযোগ মৃত রোগীর আত্মীয় পরিজনদের। রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবার আরও একটি করুণ চিত্র ধরা পড়ল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকার বাসিন্দা গৌতম দেব গত বেশ কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সোমবার বাড়ির লোকেরা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে কোভিড-19 টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক রোগীকে কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার কথা বললে রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। কিন্তু তেলিয়ামুড়া হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা না থাকায় তখন ওই রোগীকে অক্সিজেন দেওয়া যায়নি।
তখন রোগীর আত্মীয় পরিজনরা অ্যাম্বুলেন্সের জন্য আগরতলা সহ বিভিন্ন জায়গায় ফোন করেও কোনো অ্যাম্বুলেন্স পাননি। পরবর্তীতে ওই রোগীকে আগরতলা থেকে আসা এক ডাক্তারের প্রদেয় ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে করোনার আক্রান্ত গৌতম দেব। একটু অসুস্থ ছিল, গ্ল্যান্ড ফুটছিল। গ্ল্যান্ড ফোলার পরে ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার ওষুধপত্র দিয়ে দিল, আর ঠিক মতো খাওয়া কাজ দিয়েছে না, প্রেশারটা ডাউন হয়ে গেছে। সুগার একটা অ্যাম্বুলেন্স মিলবে না। তো তেলিয়ামুর হাসপাতালে যে অ্যাম্বুলেন্স আছে 102 এর যে অ্যাম্বুলেন্সটা, এটা ফোন করছিলেন? কয়েকবার ফোন করলে কয় এত নাম্বারে ফোন করেন, এত নাম্বারে ফোন করলে এত নাম্বারে ফোন করেন, এত নাম্বার করতে করতে আগরতলা, খোয়া, কল্যাণপুর থেকে তেলিয়ামুড়া পর্যন্ত আধা ঘন্টা খালি হিসাবে যোগাযোগ করলাম, একটা অ্যাম্বুলেন্স আর পেলাম না, যার লাগে আমার রোগীটা মারা গেছে। এদিকে গৌতম দেবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার বাড়ির সামনে ভিড় জমায় আত্মীয় স্বজন ও এলাকাবাসী। পরবর্তীতে করোনা রোগীর সেই সব দেহ নিয়ে আসা হয় বটতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। ফিও রিপোর্ট, হালাবোল। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা একেবারেই কমে এসেছে বাংলাদেশে। বুধবার ভোর থেকে বাংলাদেশে যাত্রী ভর্তি করে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশে। খুব দ্রুত খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানও। মহামারী করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা একেবারেই কমে এসেছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরে এসেছে মানুষ, স্বাভাবিক হয়ে এসেছে সবকিছু। সব জায়গায় মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বুধবার ভোর রাত থেকেই বাংলাদেশে যাত্রী ভর্তি করে ট্রেন চলাচল শুরু করেছে। এখন থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না, সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। এতদিন করোনা ভাইরাস প্রতিরোধে নির্ধারিত সিটের বিপরীতে 50% টিকিট বিক্রি হতো। বুধবার থেকে শতভাগ টিকিট বিক্রি করে শতভাগ যাত্রী উঠানো হচ্ছে। বুধবার থেকে বাংলাদেশে বিভিন্ন গন্তব্যে দিনে 218টি ট্রেন চলছে। অপরদিকে বাংলাদেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। খুব দ্রুত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে স্বাভাবিক জীবনে ফিরেছে নাগরিকরা। করোনা সংক্রমণ শুরুর পরে প্রায় সব দেশেই লকডাউন, আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে ঘরে অবস্থান করে রক্ষা পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়। তবে 3-4 মাসের মধ্যেই বাংলাদেশ আবারও নিজেদের মতো করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। তবে চিকিৎসকরা বলছেন, মহামারী চলাকালে একটি পর্যায়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে হয় ঠিকই, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস জারি রাখা জরুরি। না হলে আবারও সমান বা আগের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করে ফিরে আসতে পারে করোনা ভাইরাস। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হালাবোল। যান দুর্ঘটনায় আহত 10,323-এর একজন চাকরিচ্যুত শিক্ষক। ঘটনা বিশালগড় বাইপাস রাস্তায়। জনগণের প্রশ্ন ট্রাফিক ব্যবস্থা নিয়ে। আবারও ট্রাফিক ব্যবস্থার গাফিলতির ফলে যান দুর্ঘটনা ঘটল বিশালগড় বাইপাস রাস্তায়। জানা যায়, বুধবার সকালে 10,323-এর চাকরিচ্যুত শিক্ষক আব্দুল হোসেন গোলাঘাটি থেকে আসার সময় বিশালগড়ের মূল সড়কের নতুন বাইপাস ক্রসিং করতে গিয়ে 18 চাকার লরির ধাক্কায় গুরুতর আহত হয়। তারপর তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় দমকল বাহিনী। তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত আব্দুল হোসেনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ওনার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে পাঠিয়ে দেয় হাঁপানিয়া হাসপাতালে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই বাইপাসে যান দুর্ঘটনা ঘটছে, কিন্তু বিশালগড় ট্রাফিকের নেই কোনো পাত্তা। পরপর বিশালগড় বাইপাসে যান দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক দপ্তরের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। বিশালগড়ের ট্রাফিক বাবুদের একটাই কাজ, শুধুমাত্র থানার সামনে বসে হেলমেট নেই, কাগজপত্র নেই, এগুলি চেক করে মোটা অঙ্কের বিনিময়ে ছেড়ে দেওয়া। সাধারণ মানুষের দাবি, বিশালগড় থেকে গোলাঘাটির মূল সড়কের নতুন বাইপাস ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থা করতে হবে, না হলে আগামী দিনে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে ট্রাফিক বাবুরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে
যান দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে। এখন প্রশ্ন হচ্ছে, বিশালগড়ের বাইপাস সঠিকভাবে শুরু না হতেই দিনের পর দিন বাইপাসে যান দুর্ঘটনা ঘটছে। আর কিছুদিন পর যখন বাইপাস পুরোপুরিভাবে চালু হবে, তখনও যদি ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে না থাকে এবং যান দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায় কে নেবে? কি বলবেন বিশালগড়ে কর্তব্যরত ট্রাফিক বাবুরা? গাড়ি বাইকে প্রতিদিনে ডেলি রোজ অ্যাক্সিডেন্ট হয়, এদিকে যদি ট্রাফিক পুলিশ দিয়ে দিত তাহলে মানুষের অ্যাক্সিডেন্টটা কম হতো। আজকে কি হয়েছে ঘটনা? আজকে বড় গাড়ি বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় গাড়ি আগত থেকে আর বাইকের থেকে গোলাগাড়ি রোড থেকে সাইড রাস্তা মুখ এদিকে রোজই অ্যাক্সিডেন্ট হইতেছে। এই বাইপাস রোডটা যে শুরু হয়েছে কবে থেকে? এই আজকে 10-15 দিন হইব, অনুদ্বোধন হয়েছে। আর এখান থেকে প্রতিদিনই গাড়ি চলে? হ্যাঁ, প্রতিদিনই সবসময় গাড়ি আসা যাওয়া করতেছে। রাত্র সারা রাত্র চলে, দিন হয় সকাল থেকে আরম্ভ। 1 সেকেন্ডের রুটটা গ্যাপ নাই, কিন্তু ট্রাফিক পুলিশের দিকে দিতে আসে না। ফিউ রিপোর্ট, হালাবোল। ঝুপড়ির চেয়েও খারাপ জরাজীর্ণ ভাঙা করে বাস করেন অপুষ্টিজনিত রোগে আক্রান্ত সুরভি দেববর্মা। সহায় সম্বলহীন হতদরিদ্র এই পর্বত দুহিতার ভাগ্যে এখনো জুটেনি সরকারি কোনো ঘর। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ অর্থহীন তার কাছে। পরিবর্তনী সরকার থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ভাগ্য ফেরেনি মুঙ্গিয়াকামি ব্লকের হলুদিয়া এডিসি ভিলেজের সহায় সম্বলহীন হতদরিদ্র উপজাতি রমণী সুরভি দেববর্মার। সে কারণে ঝুপড়ির চেয়েও দুর্ঘটনাপ্রবণ ভাঙা জীর্ণ ঘরে বাস করতে হচ্ছে অপুষ্টিজনিত রোগে রোগাক্রান্ত এই পর্বত দুহিতাকে। এদিকে সুরভি দেববর্মা বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকারের নিকট দাবি জানাচ্ছেন অন্তত একটি সরকারি ঘর দেওয়া হোক তাকে। সমস্যা সরকারি ঘর পাইছিনি। Nó phải xuống xuống ra mà mình bay thôi cả, hàm nhang cái cá hàm nhang mà cái cá không ăn bay không ăn cũng tao không bay ạ, tôi đâu có xuống mà tụ, mà đừng mang cái gì cả tụ, nó là không bay ạ. অপরদিকে শুধুমাত্র সুরভি দেববর্মা নন, হলুদিয়া এডিসি ভিলেজের বহু হতদরিদ্র উপজাতি পরিবার রয়েছেন যাদের ভাগ্যে জুটছে না কোনো প্রকার সরকারি সাহায্য। হিরে সরকার প্রতিষ্ঠার পরও বহুবিধ বঞ্চনার অবসান ঘটছে না তাদের জীবনে। ভিও রিপোর্ট, হালাবোল। করোনা মহামারীর কারণে মহালয়ার পূর্ণ লগ্নে প্রাতঃভ্রমণে বিধি নিষেধ আরোপ প্রশাসনের। সংক্রমণ রোধে পার্কে রাস্তাঘাটে কোনো প্রকার ভিড় জমানো যাবে না। প্রশাসনের এই নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার আবেদন জানিয়েছেন এসডিপিও সদর। বৃহস্পতিবার মহালয়া, বিশ্বকর্মা পূজাও একই দিনে। এবছর করোনা মহামারীর কারণে মহালয়ার পুণ্য লগ্নে প্রাতঃভ্রমণে বিধি নিষেধ জারি করল প্রশাসন। সংক্রমণ রোধে পার্কে রাস্তাঘাটে কোনো প্রকার ভিড় জমানো যাবে না এবার। বুধবার প্রশাসনের এই নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন এসডিপিও সদর। সেই সাথে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। सर का ऑर्डर है डेटेड 14 सितंबर 2020, ठीक है, और ये इन जनरल गाइडलाइंस है विश्वकर्मा पूजा के लिए। इसमें स्पेसिफिकली एक पॉइंट मेंशन है कि महालया इस बार उसी दिन मनाया जाएगा जिस दिन विश्वकर्मा पूजा है, जो कि आपका 17 सितंबर 2020 को है। इस दिन कोई भी प्रोसेशन गैदरिंग रोड में, पार्क में, किसी भी तरीके का गैदरिंग रोड में, पार्क में मना है। तो हमारे यहाँ हम लोग महालया बहुत अच्छे से सुबह में गैदरिंग करके मनाते हैं। 3-4 बजे से लोग निकलते हैं, घूमते हैं और इसको अच्छी फेस्टिविटी के साथ मनाते हैं। लेकिन क्योंकि ये अभी कोरोना का समय है और सबके लिए यही अच्छा है, और इस ऑर्डर के हिसाब से क्योंकि कोई गैदरिंग मना है, तो लोगों से यही अपील है, अनुरोध है और निर्देश है, अपने घर से बाहर नहीं निकले, अपने को भी सुरक्षित रखें और बाकियों की भी सुरक्षा करें। और जो इसका पालन नहीं करेगा उसके साथ पुलिस नियम पूर्वक कार्रवाई करेगी। इसका मतलब अकॉर्डिंग टू लॉ उनके साथ डील किया जाएगा। फिर से रिपीट करता हूँ, सुबह में जो 4 बजे महालया के टाइम पे लोग निकलते हैं फेस्टिविटी के लिए, कल ना निकले
ये चीफ सेक्रेटरी सर का ऑर्डर भी है और इन जनरल कोरोना टाइम में हम लोग को मानना भी चाहिए क्योंकि इससे जान माल दोनों की रक्षा होगी। এদিকে আগরতলা মিউনিসিপাল এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি, সে কারণে প্রশাসনের এই বিধিনিষেধ। ভিউ রিপোর্ট হালাবুল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নেই অক্সিজেন পরিষেবা, বহুবিধ চেষ্টার ফলেও মিটছে না অ্যাম্বুলেন্স, ভুল চিকিৎসায় মৃত্যু করোনা রোগীর। পুলিশের জালে 3 নেশা কারবারি, ঘটনা বাগমা থানাধীন করইমোড়া বাগবাসা সড়কে। মহালয়া বিশ্বকর্মা পুজোর দিনে প্রাতঃভ্রমণ ও রাস্তাঘাটে পার্কে ভিড় জমানোর ক্ষেত্রে বিধি নিষেধ প্রশাসনের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন এসডিপি সদর। লরি থেকে ছিটকে পড়ে ভারী পাইপ চাপায় মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, চাঞ্চল্যকর ঘটনা আগরতলা নন্দননগরে। সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন হালাবুলের পর্দায়। নমস্কার।